ত্রিপুরা টেট আমরা যারা দিতে চলেছি, ত্রিপুরা টেট 1 বলুন বা টেট 2 বলুন, বাংলা ব্যাকরণ কিন্তু একটা খুব ভালো নম্বর আমাদের কিন্তু গেইন করে দেয়। বাংলা ব্যাকরণ থেকে আমরা 20 থেকে 25 নম্বর পর্যন্ত আমরা ব্যাকরণ থেকে আমরা পাই। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইজ করে আমরা পেয়েছি। তো আজকে বাংলা ব্যাকরণের অন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, যেখানে বহুব্রীহি সমাস এবং দ্বিতীয় তৎপুরুষ সমাস চেনার একটা অদ্ভুত জাদু, একটা শর্ট ট্রিক্স দেখিয়ে দেব, যে ট্রিকটা মনে রাখতে পারলে আপনারা এই সমাসটা ধরে নিতে পারবেন, ক্যাচ করতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা আগে এই ট্রিকটা জেনে নিই, এবং এই ধরনের প্রতিদিন ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখুন, আজকে একটা ছোট্ট ক্লাস হবে, জাস্ট হাইলাইট বহুব্রীহি সমাস চেনার উপায় কি। বহুব্রীহি চেনার সমাস আপনারা কি করে চিনবেন, একদম সহজ ভাই, দেখা মাত্র জলবাত হয়ে যাবে। এটা দুটো টেকনিক আছে, আজকে আমরা একটা টেকনিক বলছি, পরবর্তীতে অন্য একটা টেকনিক ডিসকাস করব। তো দেখুন, বহুব্রীহি সমাস চেনার উপায় কি। যেমন হিন্দু পুরাণে কিছু পৌরাণিক চরিত্র রয়েছে, ঠিক আছে, হিন্দু পুরাণে কিছু পৌরাণিক চরিত্র রয়েছে। এই যে পৌরাণিক চরিত্র যতগুলো থাকবে সবগুলোই কিন্তু এক একটা বহুব্রীহি সমাস, ঠিক আছে। যেমন ধরুন রাবণ, আমরা হিন্দু পুরাণে বা রামায়ণে আমরা রামায়ণের উল্লেখ পাই, হিন্দু পুরাতন ধর্মগ্রন্থে রামায়ণে। তো রাবণ তো আর সমাস নয়। তো রাবণের আরেকটা নাম আছে, রাবণের আরেকটা নাম কি, দশানন। এই যে দশানন হচ্ছে, এটা কি, এটা হচ্ছে বহুব্রীহি সমাস, ঠিক আছে। যেমন হিন্দু পৌরাণিক চরিত্রের মধ্যে আরেকটা আছে, যেমন মহাদেব আরেকটা চরিত্র। তো মহাদেব কিন্তু সমাস নয়, ঠিক আছে। তো মহাদেবের আরও কয়েকটা নাম আছে, যেমন ত্রিনয়ন, নীলকণ্ঠ, পঞ্চানন, পিনাকপানি, এই সবগুলো হচ্ছে মহাদেবের পৌরাণিক নাম, ঠিক আছে। তো এই যে পৌরাণিক যে নামগুলো হবে, এই যে পৌরাণিক নাম যেমন মহাদেব, তো মহাদেবের আরও কয়েকটা নাম আছে, এই সবগুলো নাম কিন্তু এক একটা বহুব্রীহি সমাসের উদাহরণ। পরীক্ষায় আপনার আসবে যে ত্রিনয়ন কোন সমাস, নীলকণ্ঠ কোন সমাস, পঞ্চানন কোন সমাস, পিনাকপানি কোন সমাস, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। তাই আপনি এই যে পৌরাণিক চরিত্র দেখা মাত্র আপনি সঙ্গে সঙ্গে ঠিক করবেন যে এটা হচ্ছে একটা বহুব্রীহি সমাস। তারপর দেখুন, যেমন দুর্গা, হিন্দু ও পুরাণের আরেকটা চরিত্র হচ্ছে কি, পৌরাণিক চরিত্রের মধ্যে দুর্গা পড়ছে। তো দুর্গার কয়েকটা নাম আছে, এই নামগুলো কিন্তু কি হবে, এক একটা বহুব্রীহি সমাস হবে। যেমন আয়তলোচন, এটা দুর্গার নাম, আয়তলোচন। বিশালাক্ষী, ত্রিনয়না, দশভুজা, কমলাক্ষী, এই সবগুলার নাম এক একটা বহুব্রীহি সমাস। যেমন আয়তলোচন একটা বহুব্রীহি সমাস, বিশালাক্ষী বহুব্রীহি সমাস, ত্রিনয়না বহুব্রীহি সমাস, দশভুজা ত্রিনয়নী সমাস, দশভুজা বহুব্রীহি সমাস, দুঃখিত, কমলাক্ষী সেটাও একটা বহুব্রীহি সমাস। তারপর দেখুন পৌরাণিক চরিত্র আরেকটা রয়েছে বিষ্ণু। তো বিষ্ণু কিন্তু সমাস নয়। বিষ্ণুর যে নামগুলো রয়েছে, সমার্থক শব্দ যেগুলো বলতে পারি, এই যে নামগুলো সমার্থক শব্দগুলো কিন্তু এক একটা বহুব্রীহি সমাস। যেমন পদ্মনাভ, বিষ্ণুর আরেকটা নাম হচ্ছে পদ্মনাভ, পদ্মগন্ধী, পীতাম্বর, দামোদর, এইগুলো হচ্ছে এক একটা কি বহুব্রীহি সমাস। হিন্দু চরিত্রে আমরা আরও পাই, যেমন মেঘনাদ পাই বা কুম্ভকর্ণ পাই, এই ধরনের অনেকগুলো আপনারা পৌরাণিক চরিত্রের নাম পাবেন। হিন্দু চরিত্রে অনেকগুলো পৌরাণিক নাম আছে। এই নামগুলো রিলেটেড যখনই আপনারা পাবেন, তখনই সঙ্গে সঙ্গে আপনারা সেটাকে বহুব্রীহি সমাস বলে আপনারা ঠিক করে দেবেন, ঠিক আছে। তৎপুরুষ সমাসের বেশ কয়েকটি ভাগ রয়েছে, দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, তারপর হচ্ছে নয় তৎপুরুষ, ঠিক আছে, এই ধরনের। তারপর উপতৎপুরুষ, এই ধরনের অনেকগুলো তৎপুরুষ সমাস রয়েছে। তার মধ্যে আজকে আমরা দেখব যে দ্বিতীয় তৎপুরুষ সমাস আমরা কি করে চিনব। আমাদের কিন্তু ব্যাসবাক্য লাগবে না ভাই, ব্যাসবাক্য ছাড়াই, ব্যাসবাক্য কী করে বের করতে হয় সেটাও আমি আপনাদের শেখাবো আজকের ক্লাসে। তো ব্যাসবাক্য ছাড়াই আপনারা সমাস নির্ণয় করতে পারবেন, অর্থাৎ সমস্ত পদ দেখার সঙ্গে সঙ্গে আপনারা বলতে পারবেন যেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস কিনা, ঠিক আছে। তার জন্য কিছু টেকনিক রয়েছে, তার আমরা জেনে নিই। দেখুন, দ্বিতীয় তৎপুরুষ, তো তৎপুরুষ সমাসটা দ্বিতীয় যখন হবে তখন দ্বিতীয় বিভক্তি প্লাস হবে, ব্যাসবাক্যে দ্বিতীয় বিভক্তি প্লাস হবে। তো দ্বিতীয় বিভক্তি কী কী রয়েছে, যেমন কে, রে, এরে, ঠিক আছে, একটু বুঝবেন। দ্বিতীয় বিভক্তি কোনগুলি, যদি বিভক্তি জানা না থাকে অবশ্যই বিভক্তির ক্লাসটা দেখবেন। তো দ্বিতীয় বিভক্তি কোনগুলা, দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে, রে, এরে, এই তিনটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তো যখনই আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাসের ব্যাসবাক্য করব, তখন হয়তো ব্যাসবাক্যের মধ্যে আমরা কে, রে, এরে এইগুলা যোগ করব। যেমন প্রথমে প্রচলিত ভাষায় যেভাবে আমাদেরকে শেখানো হয় বা আমরা বইয়ে যেভাবে পড়েছি, এইভাবে আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি। যেমন আমকে কুড়ানো, আম কুড়ানো, কলাকে বেচা, কলা বেচা, ক্ষমতাকে প্রাপ্ত, ক্ষমতা প্রাপ্ত, চরণকে আশ্রিত, চরণ আশ্রিত, ছেলেকে বুলানো, ছেলে বুলানো, তপবনকে দর্শন, তপবন দর্শন,
দুঃখকে অতীত দুঃখাতীত, পদকে ত্যাগ পদত্যাগ, পুঁথিকে গত পুঁথিগত। এখানে দেখুন সবটিতে কী রয়েছে, কে সংযুক্ত রয়েছে। ঠিক আছে, সবটিতে কে সংযুক্ত রয়েছে, তার মানে এটা কী হবে, দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। এবার কথা হচ্ছে ভাই, পরীক্ষা তো আপনাকে দেবে না যে কলাকে বেচা এটা কোন সমাস, এটা আপনাকে দেবে না। পরীক্ষা দেবে না তপবনকে দর্শন এটা কোন সমাস, এইভাবে দেবে না। আপনাকে দেবে সমস্ত পদটা, যেমন তপবন দর্শন এটা কোন সমাস, কলা বেচা এটা কোন সমাস। তো আমি এই যে সমস্ত পদ, এই যতগুলা রয়েছে সমস্ত পদ, এই সমস্ত পদ এইগুলো দেখে আপনি কি করে বুঝবেন দ্বিতীয় তৎপুরুষ সমাস, তার সম্পূর্ণ টেকনিক আজকে আমি এই ক্লাসে দেখিয়ে দেবো। সুতরাং শেষ পর্যন্ত সাথে থাকুন, একদম ছোট ক্লাস হবে, সাথে থাকুন। আরও কয়েকটি রয়েছে দেখুন, পৃষ্ঠ প্রদর্শন মানে পৃষ্ঠকে প্রদর্শন, বর্ণনাকে অতীত মানে বর্ণনাতীত, বিপদকে আপন্ন মানে বিপদাপন্ন, বীজকে বোনা মানে বীজ বোনা, ভাতকে রাধা মানে ভাত রাধা, রথকে দেখা মানে রথ দেখা, সুখকে অতীত মানে সুখাতীত, শঙ্কাকে অতীত মানে শঙ্কাতীত, সাহায্যকে প্রাপ্ত মানে সাহায্য প্রাপ্ত। এই সবগুলো হচ্ছে এক একটা দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ। ঠিক আছে, তো চলুন এবার আমরা তিনটা টেকনিক দেখব। তো তিনটা টেকনিকের মধ্যে আপনারা এই তিনটা টেকনিক দিয়েই আপনারা 100% এই সমস্ত পদ দেখেই আপনারা সমাস বুঝতে পারবেন। দেখুন প্রথম টেকনিকটা কি, সমস্ত পদের শেষে যদি প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত এবং অতীত এই পাঁচটা যদি থাকে তখন আপনার ধরে নেবেন এটা দ্বিতীয় তৎপুরুষ। কী কী দেখলাম দেখুন, প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত। আবার দেখুন প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত, এইগুলো আপনারা একটু জেনে যাবেন। এই পাঁচটা যদি থাকে, টেকনিক নাম্বার 1, যদি সমস্ত পদের শেষে প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত এই পাঁচটা থাকে তখন সেটা হবে কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন প্রাপ্ত যদি সমস্ত পদের পিছনে থাকে তখন কী কী ধরনের শব্দ হতে পারে, সুযোগ প্রাপ্ত, অবসর প্রাপ্ত, চাকুরি প্রাপ্ত, এই ধরনের অনেকগুলো শব্দ রয়েছে। আপনারা দেখবেন সুযোগ প্রাপ্ত, অবসর প্রাপ্ত, চাকরি প্রাপ্ত, এই ধরনের অনেকগুলো মানে শেষে কী রয়েছে, প্রাপ্ত রয়েছে। আমি যা 2-3টা উদাহরণ দিলাম বোঝানোর জন্য, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো রয়েছে। তো যে কোনো শব্দের শেষে যদি আপনারা বা যে কোনো পদের শেষে যদি আপনারা প্রাপ্ত দেখতে পান তখন সেটা ধরে নেবেন এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। ক্লিয়ার? তারপর দেখুন পণ্য, যদি কোনো সব পদের শেষে পণ্য দেখতে পান, যেমন দেখুন পণ্য বানানটা এখানে মিস্টেক আছে, নয় হবে। ঠিক আছে, পণ্য স্পেলিংটা একটু মিস্টেক আছে, এটা দেখে নেবেন, নয় হবে। পণ্য যদি থাকে যেমন শরণাপন্ন, মরণাপন্ন, সংকটাপন্ন, অবস্থাপন্ন, বিপদাপন্ন, এই ধরনের অনেকগুলা যতগুলো পদের পিছনে শেষে পণ্য থাকবে ততগুলা কী হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আবার দেখুন যদি আমরা বলি আশ্রিত হলে কী হবে দেখুন, চরণাশ্রিত, দেবাশ্রিত, মরণাশ্রিত, পদাশ্রিত, এই সবগুলো এক একটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। কেন? কারণ তার পিছনে আশ্রিত রয়েছে। তারপরে দেখুন অতীত যদি দেখি তাহলে কি সুখাতীত, সংখ্যাতীত, বর্ণনাতীত, ভাষাতীত ইত্যাদি ইত্যাদি অনেকগুলো রয়েছে। গত যদি পিছনে শেষে যদি পদের শেষে যদি গত থাকে, যেমন ব্যক্তিগত, হস্তগত, শরণাগত, এই সবগুলো হবে কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। আবার দেখি যদি সমস্ত পদের শেষে প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত থাকে তখন সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। টেকনিক নাম্বার 1 ক্লিয়ার? কপিতে নোট ডাউন করে রাখুন, দ্যাট ইজ ক্লিয়ার। তারপর দেখুন টেকনিক নাম্বার 2, যদি সময়ের ব্যাপ্তি বোঝায় তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। সময়ের ব্যাপ্তি বোঝায়, সময়ের ব্যাপ্তি যেমন কিভাবে আমরা একটু দেখি, যেমন চিরসুখী, চির দুঃখী, চির সবুজ, চিরহরিত, চিরকুমার, চিরশত্রুতা, চিরবন্ধুত্ব, চিরকুমারের চিরস্থায়ী। ঠিক আছে, আবার অনেক বইতে বা অনেক ইউটিউব চ্যানেলে আমি দেখেছি অনেক স্যাররা বলেন যে চির দিয়ে যে কোনো যদি শব্দ শুরু হয়, চির দিয়ে যে কোনো শব্দ যদি শুরু হয় তখন সেটা কি হবে, সেটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। কিন্তু আসলে এটা একদিকে যদি দেখি তাহলে সেটাকে আমরা ভুলও বলতে পারি না। আসলে ব্যাপারটা এমন নয়। যেমন আমরা বলেছি সময়ের ব্যাপ্তি বোঝালে যদি বোঝায় আমাদের ক্ষণস্থায়ী, এখানে তো চির নাই। যদি বলে দীর্ঘস্থায়ী, এখানে তো চির নাই, তাহলে এটাও কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। কারণ এখানে কি বোঝাচ্ছে সময়ের ব্যাপ্তি। যেমন চিরসুখী মানে কি একটা সময় বোঝাচ্ছে, এটা যদি ব্যাস বাক্য করি তাহলে কী হবে দেখুন, চিরকাল ব্যাপিয়া সুখী। এখানে আপনারা যখন এই সময়ের ব্যাপ্তি যেগুলো থাকবে দ্বিতীয় তৎপুরুষ সমাস, এগুলার ব্যাস বাক্য আপনারা কী করে করবেন, এগুলার ব্যাস বাক্য আপনারা করবেন কাল ব্যাপিয়া সুখী। ঠিক আছে, কাল ব্যাপিয়া সুখী, এটা আপনারা মাথায় রাখুন, কাল ব্যাপিয়া সুখীটা রেখে দেবেন। যেমন চিরসুখী,
ব্যাস বাক্য করলে কী হবে? চিরকাল ব্যাপিয়া সুখী, মানে একটা সময় বোঝাচ্ছে, নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে। চির দুঃখী মানে চিরকাল ব্যাপিয়া দুঃখী, চির সবুজ মানে চিরকাল ব্যাপিয়া সবুজ, চির হরিত এটা চির হরিত হবে, চিরকাল ব্যাপিয়া হরিত, চিরকুমার চিরকাল ব্যাপিয়া কুমার, চির শত্রুতা চিরকাল ব্যাপিয়া শত্রুতা, চির বন্ধুত্ব মানে চিরকাল ব্যাপিয়া বন্ধুত্ব, চিরকুমারী চিরকাল ব্যাপিয়া কুমারী, চিরস্থায়ী চিরকাল ব্যাপিয়া স্থায়ী। এবার যদি ক্ষণস্থায়ী আসে সেটা হবে ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, দীর্ঘস্থায়ী হলে দীর্ঘকাল ব্যাপিয়া স্থায়ী। ঠিক আছে, অর্থাৎ সময়ের ব্যাপ্তি বুঝালে এখানে কী হবে? দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। এইগুলার ব্যাস বাক্য আপনারা এই প্রথমেই আপনারা দেখবেন সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে কিনা না, চির সুখী চির দুঃখী চির সবুজ, অর্থাৎ এই ধরনের কোনো শব্দ যদি থাকে তাহলে আপনারা ধরে নেবেন প্রথমে দ্বিতীয় তৎপুরুষ সমাস, এবং সেই দ্বিতীয় তৎপুরুষ সমাসে যদি ব্যাস বাক্য করতে হয় তাহলে কী করে করবেন? সঙ্গে সঙ্গে আপনারা সময়ের ব্যাপ্তি যখন বোঝাবে তখন আপনারা কাল, এখানে চিরটা কেটে দিন, কাল ব্যাপিয়া সুখী এই শব্দটা মধ্যেখানে অ্যাড করে দেবেন, হয়ে গেল। যেমন চিরকুমার যদি থাকে তাহলে চির প্রথমে দিলেন, তারপর কাল ব্যাপিয়া সুখী কুমার, কাল ব্যাপিয়া কুমার। ঠিক আছে, কাল ব্যাপী হবে, সুখীটা তো এটা হয়ে গেল। তারপর চির শত্রুতা, চির কাল ব্যাপিয়া শত্রুতা, চির বন্ধুত্ব, চির কাল ব্যাপিয়া বন্ধুত্ব, এই ধরনের আপনারা করে নেবেন। তো আগেরটা আমরা এইগুলার আপনারা যদি বলেন যে স্যার এগুলো তো আপনি দেখালেন দ্বিতীয় তৎপুরুষ সমাস, কিন্তু এইগুলার আমাদের ব্যাস বাক্য কী হবে? তো ব্যাস বাক্য যেহেতু দ্বিতীয় তৎপুরুষ, তার মধ্যেখানে হয়তো বা কে, নয়তো বা রে, নয়তো বা এরে, এই তিনটে থেকে যে কোনো একটা যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা আমরা যোগ করব। যেমন সুযোগ প্রাপ্ত, এখানে আমরা সুযোগ রে প্রাপ্ত বলতে পারি না, এটা ভুল হবে, কারণ সেটা তার মিনিং থাকবে না। মিনিং কি থাকবে? সুযোগ কে প্রাপ্ত, অবসর কে প্রাপ্ত, চাকুরি কে প্রাপ্ত, ব্যক্তিকে গত, হস্তকে গত, শরণাকে গত, চরণকে আশ্রিত, দেবকে আশ্রিত, মরণকে আশ্রিত, তারপর পদকে আশ্রিত, শরণকে আপন্ন, মরণকে আপন্ন, সংকটকে আপন্ন, অর্থাৎ শব্দের মধ্যেখানে আপনি কে ভরে দেবেন। বর্ণনাকে অতীত, ভাষাকে অতীত, সংখ্যাকে অতীত, সুখকে অতীত, এভাবে কে মধ্যেখানে প্লাস করে দিলে আপনার সেটা ব্যাস বাক্য হয়ে গেল। কেমন? তারপর দেখি দ্বিতীয় তৎপুরুষ টেকনিক নাম্বার 2। এবার দেখুন লাস্ট টেকনিক, এই টেকনিকটা সাংঘাতিক দুর্দান্ত টেকনিক। তো এই টেকনিকের মাধ্যমে আপনি যে কোনো তৎপুরুষ সমাস আপনি করতে পারবেন। যেমন কীভাবে দেখি, সমস্ত পদের দ্বিতীয় অংশের দ্বারা যদি কোনো কাজ বোঝায় তাহলে তার দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। কি বললাম? সমস্ত পদের দ্বিতীয় অংশের দ্বারা যদি কোনো কাজ করা বোঝায়, সমস্ত পদের দ্বিতীয় অংশ, যেমন এখানে দেখুন আম কুড়ানো, এখানে দ্বিতীয় শব্দটা কোনটি, দ্বিতীয় পদটা কোনটি? কুড়ানো। কুড়ানো হচ্ছে একটা কাজ, ঠিক আছে, আম কুড়ানো মানে আম কুড়িয়ে আনা, তো কুড়িয়ে আনা একটা কাজ। তো শেষের পদটা আমাদের কী বোঝাচ্ছে? একটা কাজ বোঝাচ্ছে, দ্যাট ইজ কল, এটা কি আমাদের দ্বিতীয় তৎপুরুষ। ছেলে ভুলানো, এখানে ভুলানো যদি দেখি তাহলে ভুলানো কি একটা কাজ। ভাত রাধা, ভাত রাধা, তো ভাত রাধা, এখানে রাধা একটা কাজ। চুল বাঁধা, শেষেরটা একটা বাঁধা একটা কাজ। তপবন দর্শন, দর্শন মানে কি? দেখা, দেখা মানে একটা কাজ। তো যদি কোনো সমস্ত পদের দ্বিতীয় অংশের দ্বারা কাজ বোঝায় তখন সেটা কি হবে? আমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাস। কিন্তু তার আগেরটা কি? দ্বিতীয় তৎপুরুষের আরেকটা নাম আছে, এটা হচ্ছে কর্ম তৎপুরুষ। একটু দেখবেন, দ্বিতীয় তৎপুরুষ সমাসের আরেকটা নাম হচ্ছে কি? কর্ম তৎপুরুষ, এটা মাথায় রাখবেন। তো কর্ম তৎপুরুষে আমরা কি থাকবে, এই এটার মধ্যে আমরা একটা জিনিস অ্যাড করতে পারি, এটা হচ্ছে কি? এখানে দেখুন কর্ম প্লাস কাজ থাকবে, কর্ম প্লাস ভার্ব, কর্ম প্লাস ভার্ব। তো কর্ম মানে কি? কর্ম মানে যে ক্রিয়াপদকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি তখন আমরা যদি যে শব্দ পাই তখন সেটা কি হয়? আমাদের কর্ম হয়। যেমন কারকে যে কর্ম দেখেছিলাম, এই কর্মটা এখানে দেখুন, কর্মকারকে যে কর্মটা আমরা শিখেছিলাম এই কর্মটা এখানে কাজে লাগান। এখানে এই ফর্মুলাটা দেখুন, যেমন রদ দেখা, তো দেখা হচ্ছে আমাদের কি? ভার্ব। তো কি দেখা ভাই? রদ দেখা। তাহলে কিটা মানে কি দেখা? রদ দেখা। তো রদটা কি হলো? আমাদের কর্ম। এখানে কর্ম প্লাস ভার্ব রয়েছে, তো কর্ম প্লাস ভার্ব রয়েছে, তার মানে এটা কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। কলা বেচা, কলা বেচা, তো বেচা হচ্ছে একটা কি? কাজ। আর কলা মানে কি? বেচা, কলা বেচা। তো কি হচ্ছে? একটা কর্ম, কলা হচ্ছে একটা কর্ম আর বেচা হচ্ছে একটা কাজ। যেমন আমকে কুড়ানো, কলাকে বেচা, এই ধরনের আপনারা টেকনিকে আপনারা এই দ্বিতীয় তৎপুরুষ সমাসটা করতে পারবেন। ঠিক আছে, তো এই তিনটা যে ফর্মুলা আমরা দিলাম, এই তিনটা ফর্মুলার সবগুলা হচ্ছে, যেমন আম কুড়ানো, আম কুড়ানোটা কি? দেখুন আমকে কুড়ানো, ঠিক আছে, আমকে কুড়ানো, এটা দেখুন কুড়ানো, এটা কি হচ্ছে? এটা আমকে কুড়ানো, কুড়ানোটা কি? কোন ফর্মুলায় পড়ছে? তৃতীয় নম্বর টেকনিকে পড়ছে, 3 নম্বর টেকনিকে। এখানে সবগুলো কোনো না কোনো টেকনিকে পড়বে, দেখিয়ে দিচ্ছি। দেখুন আমকে কুড়ানো মানে এটা কি? এটা আমাদের যে লাস্টে কর্ম প্লাস ভার্ব এই ফর্মুলায় পড়েছে, ঠিক তো। কলাকে বেচা সেম ফর্মুলা,
ক্ষমতাকে প্রাপ্ত, দেখুন শেষে প্রাপ্ত রয়েছে প্রথম টেকনিক। তারপর আশ্রিত, লাস্টে আশ্রিত আছে প্রথম টেকনিক। ছেলে ভুলানো, ছেলে ভুলানো এটা কি, এটা আমাদের এই কর্ম প্লাস ভার্ব এই টেকনিকে পড়ছে। তপবন দর্শন এটাও সেম কর্ম প্লাস ভার্ব এই বা আমরা দুঃখকে অতীত, এখানে দেখুন অতীত রয়েছে, ঠিক আছে। পদত্যাগ, ত্যাগ মানে একটা কাজ করা, ত্যাগ করা, ত্যাগ করা, পদত্যাগ করছি মানে একটা কাজ করছি। তো আমি ত্যাগ মানে কাজ করছি, কি ত্যাগ করছি, পদ ত্যাগ করছি, তার মানে পদ মানে কর্ম, সুতরাং কর্ম প্লাস ভার্ব থাকছে। পুঁথিগত, এখানে শেষে দেখুন আমাদের গত রয়েছে। তারপর দেখি এখানে দেখুন পৃষ্ঠ প্রদর্শন, প্রদর্শন মানে একটা কাজ করা, তারপর পৃষ্ঠ মানে একটা কর্ম, কি প্রদর্শন করলাম, পৃষ্ঠ প্রদর্শন করলাম। বর্ণনাতীত, শেষে অতীত রয়েছে। বিপদাপন্ন, এখানে শেষে দেখুন আপন্ন রয়েছে। বীজ বোনা, বোনা মানে একটা কাজ করা, কি বনলাম, বীজ বনলাম মানে বীজ রোপণ করলাম, ঠিক আছে। তো রোপণ করা হচ্ছে একটা কাজ, কি রোপণ করলাম, বীজ রোপণ করলাম, সুতরাং বীজটা হচ্ছে কি আমার কর্ম। ভাত রাধা অর্থাৎ ভাতকে রাধা, তো রাধা আমার এই ক্ষেত্রে কি হলো, ভাত রাধা মানে রাধা হচ্ছে একটা কাজ, আর কি রান্না করলাম, ভাত রান্না করলাম, সুতরাং ভাত হচ্ছে একটা কর্ম। রথকে দেখা, সুখাতীত, এখানে দেখুন শেষে অতীত রয়েছে, এখানে অতীত রয়েছে, এখানে প্রাপ্ত রয়েছে। তো এই তিনটা টেকনিকের মাধ্যমে আপনারা দ্বিতীয় তৎপুরুষ সমাস বিয়াস বাক্য ছাড়া নির্ণয় করতে পারলেন কিনা না, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ক্লিয়ার লিখুন, আর যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই বলবেন যে কোথায় সমস্যা রয়েছে, আমরা পরবর্তী সময়ে আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এবার পরবর্তীতে যদি এই ধরনের টেকনিক আপনারা পেতে চান বা এই ধরনের শর্ট ট্রিক যদি কোনো টপিকের উপর পেতে চান, তাহলে টপিকের নামটা মেনশন করে আপনারা কমেন্ট করে দিন, আমরা পরবর্তী সময়ে আপনাদের জন্য এই ধরনের শর্ট ট্রিক বা দুর্দান্ত টেকনিক আমরা আপনাদের দিয়ে দেবো, কেমন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ছোট্ট একটা ক্লাস থাকলো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।